আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আসলাম যে সেই বন্ধ্যাত্ব বিষয় নিয়ে। আর আজকে আমি আরো গুরুত্বপূর্ণ মানে যতগুলো কারণ আছে বন্ধ্যাত্বের তার মধ্যে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বলা যায় বা কমন একটি কারণ বলা যায় এই কারণটিকে, এবং সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা শর্টকাটে বলি পিসিও। আচ্ছা, এখন আমরা আসি আসলে এটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আসলে কি বা কেন হয়? আচ্ছা, এটা হচ্ছে যে এমন একটা ডিজিজ বলবো আমরা, যেটা আসলে হয়ে থাকে আমাদের, যদিও আমরা বলি কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান মানে ডিম্বাশয়ের একটি সমস্যা, কিন্তু আসলে হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। আমি যদি বলি যে আমাদের যে মেয়েদের সাইকেলটা হয় আসলে মানে মাসিকটা যে হয়, এটা কিন্তু একটা ১ মাসের সাইকেল বলবো আমরা। যে দেখা যায় যে কিন্তু যাদের নরমাল সাইকেল হয় তাদের কিন্তু মানে মোটামুটি ২১ থেকে ২৭ দিনের মধ্যেই কিন্তু তার মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে, এবং এটা একটা নরমাল সাইকেল যে ১ মাসের মধ্যে একবার হয়। এবং এটা কেন হচ্ছে? এটা হওয়ার কিন্তু মেইন প্রধান কারণই বলবো হচ্ছে যে মেয়েদের কিছু হরমোন থাকে, সেই হরমোনের ব্যালেন্সের কারণে। যদি কোনো কারণে যে এই মেয়েদের হরমোনে ইমব্যালেন্স দেখা দেয়, যদি কোনো কারণে পুরুষ হরমোনের আধিক্য দেখা দেয়। আমি এখানে একটু বলি যে আমাদের মেয়েদের মধ্যেও কিন্তু কিছু পুরুষ হরমোন দেখা যায়, এবং এই পুরুষ হরমোনেরও কিছু রোল আছে। কাজেই পুরুষ হরমোন শুনে কিন্তু আমরা কেউ ভয় পাবো না, কারণ মোটামুটি খুব সামান্য পরিমাণে এই হরমোনটা আমাদের মেয়েদের শরীরেও থাকে। কাজেই কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে দেখা যায়, মেয়েদের হরমোনের তুলনায় সেটা খুবই কম, এবং এটা রেশিওতে এটা মেনটেন হয়। যদি কোনো কারণে এই পুরুষ হরমোনের পরিমাণটা মেয়ে হরমোনের তুলনায় বেড়ে যায়, তখনই কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো সমস্যাটি দেখা দেয়। এবং এখানে যেটা হয় যে ডিম্বাণু যেটা থাকে, মেয়েদের প্রচুর ডিম্বাণু থাকে, এবং ডিম্বাণু কিন্তু মানে প্রচুর রিজার্ভ প্রচুর থাকে, কিন্তু এই ডিম্বাণুগুলো বড় হচ্ছে না। যেহেতু ডিম্বাণুগুলো বড় হচ্ছে না, পরবর্তীতে ডিম্বাণুগুলা মানে ডিম্বাশয়ের মধ্যে খুব প্রকটভাবে দেখা যায়, এবং এটা মনে হয় যে সিস্ট আকার ধারণ করে এবং সিস্টের মতো মনে হয়, এবং এই জন্য এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আসলে কি হয় আমরা জানি যে আসলে অত ডিটেলস তো এখন আমরা বলতে পারবো না, হয়তো আমি একটু কথা বলবো যে মানে এখানে বন্ধ্যাত্বটা কেন হচ্ছে। তা যেটা আমি বলছিলাম যে এখানে যেহেতু মেয়েদের হরমোনের ছেলেদের হরমোনের যে ব্যালেন্সটা থাকার কথা, ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই কিন্তু যে সাইকেলটা হয় যে মেয়েদের যে ডিম্বাশয়ের মধ্যে কিছু ডিম প্রতি মাসে কিছু কিছু ডিম কিন্তু বড় হয়, এবং এই যেটাকে আমরা বলি ডেভেলপ করে এবং ম্যাচুরেশন হয়। এবং এর জন্য যে ইম্পর্টেন্ট হরমোন, যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই যে ৪টি হরমোন মেয়েদের, এবং এই হরমোনের সঙ্গে একটি ইন্টার রিলেশনশিপ থাকে, এবং এদের মাধ্যমে কিন্তু ডিম্বাণুগুলো ম্যাচিউরড হচ্ছে, ফলিকলগুলো ম্যাচিউরড হচ্ছে, এবং সেই সাথে ডিম্বাণুগুলো ম্যাচিউরড হচ্ছে। এখন যদি কোনো কারণে সে হরমোনের ইমব্যালেন্স হয়, অর্থাৎ ছেলেদের যেটাকে আমরা বলে থাকি অ্যান্ড্রোজেন হরমোন, যদি কোনো কারণে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য আমাদের শরীরে দেখা দেয়, তখন কিন্তু এই ফলিকল বা ডিম্বাণুগুলো বড় হতে পারছে না, এবং যে রেশিওতে বড় হওয়ার কথা সেই রেশিওতে হচ্ছে না। এবং যখনই ডিম্বাণুগুলো বা ফলিকলগুলো বড় হবে না, তখন কিন্তু সে তার স্ফুটনও হবে না। নর্মালি কি হয়, একটা স্টেজে গিয়ে যে যখন এটার সাইজটা অপটিমাম হয়, সে অপটিমাম সাইজে গিয়ে কিন্তু এই ডিম্বাণুগুলোর স্ফুটন ঘটে, এবং এই স্ফুটন ঘটার মাধ্যমেই কিন্তু যেটাকে আমরা বলে থাকি ওভুলেশন, এবং এই স্ফুটনের মাধ্যমে যে ডিম্বাণুটা বের হয়, সেই ডিম্বাণুটা হচ্ছে যে পুরুষের যে শুক্রাণুটা আসে, সেই শুক্রাণুর সাথে মিলনের ফলেই কিন্তু একটা ভ্রূণ তৈরি হয়। এখন যদি কোনো কারণে ডিম্বাণু স্ফুটনই না ঘটে, তাহলে কিন্তু এই ভ্রূণটা তৈরি হচ্ছে না। কাজের মেকানিজমটা কি হচ্ছে, যে ডিম্বাশয়ে প্রচুর ফলিকল বা ডিম্বাণু থাকে, কিন্তু সেগুলো বড় হচ্ছে না, ম্যাচুরেশন হচ্ছে না, স্ফুটন হচ্ছে না, ফলে প্রেগনেন্সি আসছে না। এটা কিন্তু খুব মেকানিজমটা জাস্ট এরকম। কাজেই এটার কী উপায়, এটা হচ্ছে আমাদের হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হবে। এটার আসলে ট্রিটমেন্ট অনেক। তা প্রথমে আমরা যে ট্রিটমেন্টটা বলে থাকি যে এক্ষেত্রে বেশিরভাগ মেয়েরাই কিন্তু একটু মুটিয়ে যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। যখন আপনারা দেখবেন যে আপনার পরিবারে আছে এই ধরনের মেয়ে, তারা কিন্তু মুটিয়ে থাকে, মানে মোটা হয়ে থাকে, এবং প্রথমে আমরা বলি যে তাকে
তার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, খাওয়ার কন্ট্রোল হোক বা খাদ্যাভ্যাস চেঞ্জের মাধ্যমে হোক, এবং ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ, এদের মাধ্যমে অবশ্যই ওয়েটটাকে কমাতে হবে। ওয়েট কমালেই কিন্তু অনেকটাই প্রেগনেন্সি আসার চান্স থাকে, সেক্ষেত্রে ওষুধও লাগে না। তারপরে হচ্ছে যেহেতু এখানে ডিম্বাণু বড় হচ্ছে না, কাজে ডিম্বাণু বড় হওয়ার জন্য কিন্তু ওষুধ লাগবে, এবং সেই ওষুধ কি ওষুধ, এটার জন্য আমরা অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবো, এবং ওষুধের মাধ্যমে ডিম্বাণু বড়োর মাধ্যমে কিন্তু প্রেগনেন্সি পসিবল। এখানে আরও কিছু সমস্যা থাকে, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে গ্লুকোজ বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং ডায়াবেটিসে যেরকম ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এখানেও হয়। কাজে এক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি মেটফরমিন নামে, এটাও আমরা ফার্টিলিটি স্পেশালিস্টের মাধ্যমে প্রেসক্রাইব করে তারপরে খাবো। এবং এই কম্বিনেশন ওষুধ ব্যবহারের ফলে কিন্তু আমাদের প্রেগনেন্সি আসার চান্স অনেকটাই বেড়ে যায়, সেটা ন্যাচারালি না হলে আইইউআই, এবং আইইউআইয়ের মাধ্যমে না হলে অনেক ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্ট কিছু কেস থাকে যেগুলো কোনোভাবে ওষুধে কাজ করে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইভিএফ প্রয়োজন হয়। কাজেই আমি কোন স্টেজে গিয়ে আইভিএফ লাগবে, কোন স্টেজে গিয়ে আমার টেস্ট টিউব করতে হবে, এটা কিন্তু আমরা অবশ্যই আইভিএফ স্পেশালিস্টের সাথে পরামর্শক্রমেই করব। এবং অবশ্যই আমি বলবো যে আপনারা এই ধরনের রোগ ধরা পড়লে এবং বন্ধ্যাত্বর কারণ হয়ে থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করেন, এবং ট্রিটমেন্টের মাধ্যমে কনসেপ্ট বা প্রেগনেন্সি নেওয়া পসিবল। থ্যাংক ইউ।